হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আর আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব ম্যাথের প্র্যাকটিস সেট। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির আন্ডারে যে সিলেবাসের আন্ডারে মানে টপিকগুলো দেওয়া হয়েছে, সেই টপিকগুলোর ওপরই কিন্তু প্রশ্ন আজকে আমরা ডিসকাশন করব এই ভিডিওতে। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভালো করে দেখো। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি আজকের ফার্স্ট কোশ্চেন ডিসকাশন। আচ্ছা দেখো, প্রথম প্রশ্ন পার্সেন্টেজ থেকে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 10% হ্রাস পায় ও প্রস্থ যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। তাহলে একটা আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য যা ছিল আমি কি করলাম 10% বৃদ্ধি করলাম, তাই তো না 10% হ্রাস করেছি, ক্ষেত্রে দৈর্ঘ্যটাকে কি করা হয়েছে 10% হ্রাস করা হয়েছে। আচ্ছা, যদি আমি দৈর্ঘ্যটাকে 10% বৃদ্ধি করতাম, প্রস্থটাকে যদি আমি 10% হ্রাস করতাম, তাতেও কিন্তু রেজাল্ট সেমই আসতো। তো যেমন বলেছে সেরকমই করা যাক। দৈর্ঘ্যটাকে 10% বলেছে হ্রাস করো, আর প্রস্থটাকে কি করো 10% বৃদ্ধি করো, এটা বলা হয়েছে। করার পর বলছে আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে কত পার্সেন্ট চেঞ্জ আসবে। তাহলে সিম্পল একটা ফর্মুলা রয়েছে, তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো x + y + xy/100, বা এই ফর্মুলাটার অল্টারনেটিভ ওয়েও তুমি আনসার বের করতে পারো। সেটা হচ্ছে ফ্র্যাকশন ইউজ করে 90/100 ইন্টু 110/100 এই করে তুমি মাল্টিপ্লাই করো, তুমি কিন্তু আনসার বের করতে পারো যে ক্ষেত্রফলে কত পার্সেন্ট চেঞ্জ আসবে। তো এক্স এর জায়গায় আমরা লিখবো, যেহেতু দৈর্ঘ্য 10% কমছে, তাহলে লিখবো আমরা -10। ওয়াই এর জায়গায় কি লিখবো, 10% বাড়ছে, +10। নেক্সট, এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই হচ্ছে পজিটিভ, তাহলে নেগেটিভ আর পজিটিভ গুণ করলে কি সাইন আসবে, পজিটিভ নেগেটিভ গুণ করলে আসবে হচ্ছে নেগেটিভ সাইন, নিয়ে 10 × 10/100। তাহলে -10 আর +10 একে অপরের সঙ্গে ক্যান্সেল আউট হচ্ছে, আর এখান থেকে নেগেটিভে তুমি রেজাল্ট পাচ্ছ 1। তো নেগেটিভে 1 রেজাল্ট পাওয়ার অর্থই হচ্ছে তুমি দেখতে পাবে যে ক্ষেত্রফল 1% ডিক্রিজ করবে। তাহলে ক্ষেত্রফল 1% কমবে, মানে আনসার সেকেন্ড, মানে অপশন বি এরটা হয়ে যাবে রাইট। ঠিক আছে। এছাড়াও তুমি যদি এরকম ভাবে করতে যে 10% কমে যাচ্ছে, মানে 90/100 ইন্টু তারপর প্রস্থ 10% বাড়ছে, মানে নেক্সট কাটাকুটি করা যাক। কাটাকুটি করলে আমরা পাবো হচ্ছে 99/100। তো এই যে ফ্র্যাকশনটা এলো, সেই ফ্র্যাকশনটার নিউমারেটর ছোট এসছে, মানে লব ছোট এসছে, মানে আমরা বুঝবো যে পার্সেন্টেজ কমছে। তো কত পার্সেন্ট কমছে, 100 রেসপেক্টে দেখো 1 কমেছে, 100 রেসপেক্টে ওপরের নাম্বারটা 1 কমেছে, তাই আমরা এখান থেকে কি বলবো 1% ডিক্রিজ হয়েছে। 100 রেসপেক্টে যেহেতু 1 কমেছে, তাই আমরা এখান থেকে বলবো যে 1% ডিক্রিজ হয়েছে। আশা করি ক্লিয়ার। এই টাইপের কোশ্চেন এইভাবে সলভ করতে হয়। চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 2-তে। 10 জন বালক ও 15 জন বালিকা 6 দিনে একটা কাজ করে। একজন বালক একা 100 দিনে কাজটা শেষ করলে একটি বালিকা কত দিনে কাজটা সম্পন্ন করবে। দেখো বলছে একজন বালক যদি 100 দিনে কাজটা শেষ করে, তাহলে একজন বালিকা কত দিনে কাজটা শেষ করবে। তো আমরা এই কোশ্চেনটাকে এইভাবে সলভ করতে পারি। দেখো বলছে একজন বালক যদি একটা কাজ 100 দিনে যদি করে, একজন বালক যদি একটা কাজ 100 দিনে যদি শেষ করে, তাহলে আমাকে কেউ বলতে পারবে যে 10 জন বালক, কেন 10 জন বলছি, কারণ এখানে দেখো 10 জন বালকের কথা বলা হয়েছে। তাহলে 10 জন বালক ওই কাজটা কত দিনে শেষ করবে, 10 দিনে শেষ করবে। আমরা 100কে 10 দিয়ে ভাগ করব, যেহেতু ম্যান পাওয়ার বাড়াচ্ছে, এখানে টাইম কি লাগবে, কম লাগবে, তাহলে 10 দিনে শেষ করবে। তাহলে 10 জন বালক একটা কাজ 10 দিনে করতে পারে। এবার দেখো এই জায়গায় এখানে বলা হচ্ছে যে 10 জন বালক ও 15 জন বালিকা, ঠিক আছে, 10 জন বালক ও 15 জন বালিকা যদি একত্রে কাজ করে, তাহলে কাজ 6 দিনে শেষ হয়। ঠিক আছে, তাহলে এরকম লিখছি 10 জন বালক আর 15 জন বালিকা যদি একসাথে কাজ করে, তাহলে কাজ শেষ হয় 6 দিনে। ঠিক আছে, আর যদি 10 জন বালক যদি একা কাজ করে, তাহলে কাজ শেষ হয় কদিনে, 10 দিনে। তাহলে আমাকে যদি বের করতে বলা হয় এখানে 15 জন বালিকা কতদিনে গোটা কাজটা শেষ করবে, তাহলে আমরা এই x × y/x - y এর কনসেপ্টে যাব। x × y/x - y এর কনসেপ্ট, যেহেতু আমরা 10 জন বালক আর 15 জন বালিকা থেকে 10 জন বালককে সেপারেট করে 15 জন বালিকা
কতদিনে কাজ শেষ করবে সেটা বের করতে চাচ্ছি, তাহলে 10 ইন্টু 6 আর নিচে হচ্ছে 10 - 6 মানে 4। ঠিক আছে, 60, এটা কাটাকুটি করলে কত আসছে? 15 আসছে। 4 15 60, তাহলে 15 দিনে কাজ শেষ করবে কারা? 15 জন বালিকা কাজ 15 দিনে শেষ করবে। কিন্তু এখানে প্রশ্নটা কি করা হয়েছে, একজন বালিকা কদিনে শেষ করবে? তাহলে যদি 15 জন বালিকা যদি একটা কাজ 15 দিনে শেষ করে, 15 জন বালিকা যদি একটা কাজ 15 দিনে যদি শেষ করে, তাহলে প্রশ্ন হচ্ছে একজন বালিকা কাজ শেষ করতে অবভিয়াসলি বেশি টাইম লাগবে। তো বেশি টাইম লাগবে মানে হচ্ছে 15-র সাথে 15 হয়ে যাবে গুণ, আনসার হয়ে যাবে 225 দিন। ঠিক আছে, 225 দিন সময় লাগবে। তো অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি 225 দিন, তাহলে অপশন এ হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন, মানে যতজন ভোটার ছিল তার 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের মানে হচ্ছে যতগুলো ভোট পড়েছে তার 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবার জানতে চেয়েছে তিনি মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন। মোট ভোটার মানে হচ্ছে ভোটার তালিকায় যতজন রয়েছে তার কত পার্সেন্ট ভোট ওই বিজয়ী প্রার্থী পেয়েছেন। তাহলে আমি ধরে নিচ্ছি মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100 জন, এটা হচ্ছে মোট ভোটার। মোট ভোটার হচ্ছে 100 জন। এবার এই 100 জনের মধ্যে 80% ভোট দিয়ে গেছে, তাহলে 80% মানে হচ্ছে 80 জন। 80 জন তার মানে কি ভোট দিয়েছে। ঠিক আছে, 80 জন ভোট দিয়েছে। এবার এই 80 জনের 65% ভোট পেয়ে যে জয়ী হয়েছে, সে 80 জনের 65% পেয়েছে। তাহলে 80 জনের 65% কত? তাহলে 80 জনের 65%, চলো রাফ ওয়ার্ক করে আমরা বের করে নিই। 80 জনের 65%, ঠিক আছে, তাহলে 0-র সাথে 0 কাটছে, এটা আমরা 2 দিয়ে কেটে 4, 2 দিয়ে কেটে 5 লিখি, 5 আর 65 কেটে 13, 4 13 হয়ে গেল কত? 52। তাহলে 52 জন ভোট দিয়েছে হচ্ছে বিজয়ী প্রার্থীকে, তাহলে 52টা ভোট পেয়েছে হচ্ছে বিজয়ী প্রার্থী। তাহলে আমি লিখলাম বিজয়ী প্রার্থী 52টা ভোট পেয়েছে। এইবার আমি যদি বলি এই 52 সংখ্যাটা যতজন ভোট দিয়েছে তার কত পার্সেন্ট, তুমি বলে 65%। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি যে এই 52 সংখ্যাটা যতজন ভোটার তালিকায় রয়েছে তার কত পার্সেন্ট, তো তখন তোমরা কি বলবে? 52%। এখানে প্রশ্নটা এটাই করা হয়েছিল যে তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন। মোট ভোটের মানে মোট ভোটারের 100 জনের কত পার্সেন্ট ভোট তিনি পেয়েছেন। তাহলে 100 জনের তিনি 52% ভোট তিনি পেয়েছেন। ঠিক আছে, 100 জনের মধ্যে 52টা ভোট তিনি পেয়েছেন মানে 52% ভোট তিনি পেয়েছেন। তাহলে অপশন বি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার কোশ্চেন। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, পরের প্রশ্ন, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 9, 11, 13 দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে 6, 8 এবং 10 ভাগশেষ থাকে? তো বলা হয়েছে কি 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যে সংখ্যাটাকে তুমি যদি 9 দিয়ে ভাগ করো তাহলে 6 অবশিষ্ট আসবে, সংখ্যাটাকে যদি তুমি 11 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ পাওয়া যাবে হচ্ছে 8, আর সংখ্যাটাকে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসবে কত? 10। ঠিক আছে, 13 দিয়ে ভাগ করলে 10 অবশিষ্ট আসবে, 11 দিয়ে ভাগ করলে 8 অবশিষ্ট, 9 দিয়ে ভাগ করলে 6 অবশিষ্ট। তাহলে আমাকে একটা সংখ্যা এখান থেকে চুজ করতে হবে 4টে অপশনের মধ্যে থেকে। তো প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে 9, 11 আর 13-র লসাগু। 9, 11 আর 13-র কি করতে হয়? লসাগু করতে হয়। এইবার সেই লসাগু ফলটা তো 4 অঙ্কের নাও হতে পারে বা 4 অঙ্কের হতেও পারে। এবার লসাগু ফলটা কত আসছে সেটা পরে আসছি, কিন্তু এখানে তোমাকে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা পর্যন্ত পৌঁছতে হবে। 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, দেখো আমরা যদি এই 3টে সংখ্যার লসাগু করি তাহলে নিশ্চয়ই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি তো পৌঁছাবে না। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি পৌঁছতে গেলে চলো আগে আমরা একটু লসাগুটা করে নিই। 9, 11 আর 13 লসাগু মানে হচ্ছে 9, 11 আর 13কে গুণ করে দিলে যেটা হয় সেটা 9 আর 11 কত? 99, 99 এর সাথে আরো কত? 13 গুণ, কত আসছে? 3 9 27,
1287। ঠিক আছে, তো কত আসছে 1287। এবার দেখো 1287 যে সংখ্যাটা এলো, সেই সংখ্যাটা প্রথম কথা 4 অঙ্কের সংখ্যা তো জানি, কিন্তু 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি তো পৌঁছালো না। তাহলে তোমাকে কি করতে হবে, এই 1287-কে কিছু দিয়ে গুণ করে করে তোমাকে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি পৌঁছতে হবে। তাহলে 1287-র সঙ্গে আমি মোটামুটি কত গুণ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি পৌঁছাবো? তাহলে মোটামুটি আমাকে গুণ করতে হবে হচ্ছে 8 12 96, 8 যদি আমি গুণ করি, 8 গুণ করলে কত আসছে 96, না 8 গুণ করলে একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে 7 গুণ করব। তাহলে 7 গুণ করলে কত আসবে, 7 গুণ করলে 7 7 49, 7 8 56, 56 আর 4 হচ্ছে 60, হাতে 6 থাকলো, 7 12 84, 84 আর 6 হচ্ছে 90। তাহলে 99 না 9009, এটা হচ্ছে সেই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে সংখ্যাটা 9 11 এবং 13 দ্বারা বিভাজ্য। এবার তোমাকে প্রশ্ন করা হয়েছে যে 4 অঙ্কের এমন বৃহত্তম সংখ্যা বলো যাকে 9 11 13 দিয়ে ভাগ করলে এই ভাগশেষ গুলো আসবে। তাহলে এই ভাগশেষ আনতে গেলে আমি কি করব, এই যে ভাজক আর ভাগশেষের মধ্যে যে ডিফারেন্স গুলো রয়েছে, ভাজক আর ভাগশেষের মধ্যে দেখো ডিফারেন্স প্রত্যেকটাতে 3 করে রয়েছে, তাহলে আমরা এখান থেকে আরো 3 মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে যদি আমরা আরো 3 মাইনাস করে দিই তাহলে কত আসছে 9006। তাহলে ফাইনালি আনসার আমরা যেটা পেলাম 9006, মানে অপশন সি এরটা হলো রাইট আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে নিয়মে গেলাম আমি। নিয়ম কি বলছে যে প্রথমে আমরা এই তিনটে সংখ্যার লসাগু করলাম, লসাগু ফল এলো হচ্ছে 1287। তাহলে 1287, যেহেতু এখানে একটা কন্ডিশন জুড়ে দিয়েছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 1287-র সঙ্গে মোটামুটি কত গুণ করলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি যাবে সেটা দেখতে হবে। আমি যদি 8 গুণ করতাম তাহলে সেটা 5 অঙ্কের সংখ্যায় চলে যেত, তাই আমি এখানে 7 গুণ করেছি, তাহলে 9009 পাওয়া গেছে। এবার 9009 নাম্বারটা হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটা লসাগুরি গুণিতক, যেহেতু 7 গুণ করে আমরা পেয়েছি এটা, তাহলে লসাগুরি যেহেতু গুণিতক তার মানে 9 11 13 দ্বারা বিভাজ্য সংখ্যাটা, কিন্তু বিভাজ্য হলে তো হবে না, আমাকে এখানে বলেছে ভাগশেষ আনতে হবে। তাহলে কত করে ভাগশেষ, 6 8 আর 10 ভাগশেষ আনবো কিভাবে, আমরা এই ডিফারেন্স গুলো একবার দেখে নেবো কত করে আছে। ডিফারেন্স গুলো আছে হচ্ছে প্রত্যেকটা 3 করে, তাহলে ওখান থেকে আমরা 3 মাইনাস করলাম, তাহলে ফাইনালি আনসার পেলাম হচ্ছে অপশন সি এরটা। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। এক অসাধু ব্যবসায়ী আলু বিক্রি করার সময় 1 কেজি আলুর পরিবর্তে 800 গ্রাম আলু দিচ্ছে, তাহলে তার লাভের হার কত? দেখো 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম আলু দিচ্ছে, তার মানে তার 800 গ্রামেতে 200 গ্রাম লাভ হচ্ছে, তাই না? তার 800 গ্রামেতে 200 গ্রাম তার লাভ হচ্ছে, তাহলে কত পার্সেন্ট লাভ ইন্টু 100, তাহলে কত আসবে এটা ক্যালকুলেট করে 4, তাহলে 100-কে 4 দিয়ে ভাগ করে দাও, চলে আসবে হচ্ছে 25% তার প্রফিট। ঠিক আছে, 25% হয়ে যাবে প্রফিট, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম দিচ্ছে মানে হচ্ছে 200 গ্রাম কম দিচ্ছে, 800-তে 200 লাভ ইন্টু 100, ফাইনালি আমরা আনসার পেলাম কত 25%। একজন লোক 18 কিমি পথ স্রোতের অনুকূলে 4 ঘন্টায় ফিরে আসে। স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে 1.5 কিলোমিটার প্রতি ঘন্টা, তবে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে? আচ্ছা, এখানে বলা হয়েছে 18 কিলোমিটার পথ স্রোতের অনুকূলে 4 ঘন্টা ফিরে আসে। আচ্ছা, অনুকূলে তাহলে গতিবেগ কত? দেখো গতিবেগ বের করতে আমরা 1 ঘন্টায় কতটা যায় সেটা বের করি, তাহলে 18-কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 1 ঘন্টায় নৌকাটা কতটা যাবে স্রোতের অনুকূলে সেটা পেয়ে যাবো, অর্থাৎ অনুকূলে গতিবেগটা পেয়ে যাবো। তাহলে আগে আমি একটু অনুকূলে গতিবেগটাকে বের করে নিচ্ছি। তাহলে অনুকূলে গতিবেগ হচ্ছে 18-কে 4 দিয়ে ভাগ, মানে 4.5 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে অনুকূলে গতিবেগ। মানে এর মধ্যে কি আছে, নৌকার গতিবেগ আছে, নৌকা প্লাস এর মধ্যে স্রোতের গতিবেগও ঢুকে আছে। ঠিক আছে, নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের যোগফলটাই হচ্ছে 4.5। এবার দেখো স্রোতের গতিবেগ দিয়ে দিয়েছে 1.5, তাহলে এর মধ্যে যদি 1.5 স্রোতের গতিবেগ হয়, তার মানে বাকি যে 3, সেই 3 তার মানে নৌকার গতিবেগ ছিল, 3 তার মানে নৌকার গতিবেগ, 1.5 হচ্ছে স্রোতের গতিবেগ। এবার এখানে বলেছে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে কত সময় লাগবে, 18 কিলোমিটার পথ এসে ফিরে আসবে। আর স্রোতের প্রতিকূলে গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ করতে হবে, তাহলে প্রতিকূলে গতিবেগ হলো, প্রতিকূলে বেগ হচ্ছে 3 থেকে 1.5 বিয়োগ
মানে 1.5 কিমি পার আওয়ার। বলছে এই গতিবেগে 18 কিলোমিটার পথ ফিরতে কত সময় লাগবে। তাহলে টাইম বের করতে দিয়েছে, তাহলে টাইম বের করতে আমরা কি করবো, 18 কে 1.5 দিয়ে ডিভাইড করবো, ডেসিমেল তুললাম, উপরে 0 বসালাম, এটা কেটে কুটে কত আসছে, 15 কে 15 দুগুণে 30, তাহলে 12, তাহলে আনসার হবে হচ্ছে 12 ঘন্টা সময় লাগবে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। চলে গেলাম নেক্সট কোশ্চেনে। বলছে একটি ভাগ প্রক্রিয়ায় ভাজক ভাগফলের 50 গুণ ও ভাগশেষ 10 গুণ। ভাগফল যদি 10 হয় তাহলে ভাজ্যটা কত। বলছে একটা ভাগ অঙ্কে, ঠিক আছে, ভাজকটা বলেছে ভাগফলের 50 গুণ। আচ্ছা এখানে একটা ভাগফল দিয়ে দিয়েছে 10, তাহলে ভাগফলের জায়গায় 10, ভাগফলের সাথে ভাজকের সম্পর্ক কি, ভাজকটা ভাগফলের 50 গুণ, তাহলে ভাজকটা ভাগফলের 50 গুণ, মানে এটা হয়ে যাবে কত, 500, ঠিক আছে। আর ভাজকটা ভাগশেষের 10 গুণ, তাহলে বলছে যে ভাজকটা হবে, এই ভাজকটা যেটা ভাগশেষের 10 গুণ হবে, তাহলে ভাগশেষটা তার মানে আমি 10 দিয়ে ভাগ করে 50 পাবো, এটা ঠিক আছে। তাহলে আমাকে ভাজ্যটা বের করতে হবে, ভাজ্য মানে হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে ভাজক গুণ ভাগফল মানে 5000, তার সঙ্গে ভাগশেষ যোগ করে দেবো, 5050 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। তাহলে অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, ঠিক আছে। তাহলে ভাজক হচ্ছে 500, ভাগফল হচ্ছে 10, আর ভাগশেষ কত, 50, তাহলে ক্যালকুলেট করলে তুমি আনসার পেয়ে যাবে হচ্ছে 5050। চলো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন। এ ইস টু বি দেওয়া, বি ইস টু সি দেওয়া, সি ইস টু ডি দেওয়া, বি ইস টু ডি জানতে চেয়েছে। আচ্ছা বি আর ডি এর রেশিও জানতে চেয়েছে, তাহলে এ আর বি এর প্রয়োজন নেই, আমার এইটুকু পোর্শন থেকেই আনসার আসবে, এইটুকু পোর্শন থেকেই আমার আনসার আসবে। আমি কি করব, বি বাই সি তার সাথে সি বাই ডি কে গুণ করে দেবো। আচ্ছা বি বাই সি 6/5, তার সাথে গুণ হচ্ছে সি বাই ডি, সি বাই ডি মানে হচ্ছে 3/4, তো গুণ করে দিলে কি হবে, সি আর সি কেটে যাবে, তাহলে বি আর ডি এর অনুপাত পাওয়া যাবে, তাহলে বি বাই ডি এদিকে কাটলে 2 দিয়ে 2, 2 দিয়ে 3, আর কিছু কাটছে না, তাহলে 3 3 9, আর নিচে হচ্ছে 10, তাহলে বি হচ্ছে 10 আর ডি হচ্ছে, সরি বি হচ্ছে 9 আর ডি হচ্ছে 10, তাহলে 9:10, অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। বি ইস টু ডি জানতে চেয়েছে, তাহলে আনসার হয়ে যাবে 9:10। 270 টাকায় 6 কেজি বেশি চাল পাওয়া যায় কখন, যখন চালের মূল্য 10% কমে যায়। ব্যাপারটা এটা দাঁড়ালো যে চালের মূল্য যখন 10% কমে যাচ্ছে, তখন তুমি 270 টাকায় 6 কেজি চাল বেশি পাচ্ছ, তাহলে পূর্বে প্রতি কেজি চালের দাম কত টাকা ছিল সেটা বার করতে হবে। আগে প্রতি কেজি চালের দাম কত ছিল সেটা বের করতে হবে। তো আমরা কি করব দেখো, 270 টাকার 10% বের করে নেবো, ঠিক আছে। 270 টাকার কি করে দেবো, 10% বের করে নেবো। যেহেতু চালের দাম কমে গেছে, আগে আমি 270 টাকা খরচ করতাম, এখন আমি 270 টাকাই খরচ করি, কিন্তু দাম তো 10% কমে গেছে, মানে আমি আগে 270 টাকা নিয়ে বাজারে যেতাম, এখন আমি যদি সেই পরিমাণে চাল যদি কিনতে চাই, তাহলে আমাকে 270 টাকা খরচ করতে হয় না, কত খরচ করতে হয়, তার থেকে 10% কম, মানে 270 টাকার 10% তো 27 টাকা, তাহলে এখান থেকে আমি 27 টাকা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে যদি 27 টাকা মাইনাস করি তাহলে কত আসছে, সরি এটা আসবে হচ্ছে 3, এখানে আসবে হচ্ছে তোমার 4, তাহলে 243 টাকা। ওকে, এই যে 243 টাকায়, এই যে তুমি একটা জিনিস দেখো, আর একটা, এখন তোমাকে 270 টাকার বদলে 243 টাকা খরচ করতে হবে যদি তুমি সেই পরিমাণ চাল যদি তুমি কিনতে চাও। দেখো তুমি তো 243 টাকা খরচ করছো না, তুমি খরচ করছো 270 টাকায়, তো দামটা যে 27 টাকা কমছে, এই 27 টাকার বদলেতেই তুমি কি পাচ্ছ, এই 6 কেজি চাল তুমি বেশি পাচ্ছ। তাহলে এই 27 টাকার বদলেতেই যদি 6 কেজি চাল তুমি বেশি পাও, তাহলে বলতে তো পারি যে এই 6 কেজির দামই হচ্ছে 27 টাকা। এটা হচ্ছে চালের দাম কমে যাওয়ার পর, চালের দাম কমে যাওয়ার পর এক এক কেজির দাম হয়ে গেছে 27 ডিভাইডেড বাই 6, ঠিক আছে। 1 কেজির দাম হচ্ছে এই যে 27 টাকে ডিভাইড করবো 6 দিয়ে, এই 27 টাকাতেই আমি 6 কেজি চাল এক্সট্রা পাচ্ছি। তাহলে 27 কে 6 দিয়ে ভাগ করলে আমরা 1 কেজির চালের দাম পাবো, কিন্তু সেটা হচ্ছে পূর্বে নয়, এটা হচ্ছে চালের দাম কমে যাওয়ার পর।
তাহলে পূর্বে দাম কি ছিল সেটা বের করতে আমরা কি করব, পূর্বে তো দাম এখন তো দাম 10% হ্রাস পেয়েছে, তাহলে পূর্বে দাম কি ছিল সেটা বের করতে আমরা 100/90 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে আমরা যদি 100/90 দিয়ে গুণ করে দিই তাহলেই আমরা আনসার পেয়ে যাব। তাহলে 0-র সাথে 0 কাটি, 3-9 27, এটা কেটে কুটে 2, আর 2 আর 10 কেটে হয়ে যাবে কত, 5। তাহলে ফাইনালি আমরা আনসার পেলাম কত, অপশন বি এরটা 5 টাকা। ঠিক আছে, চলে গেলাম নেক্সট কোশ্চেন। আচ্ছা, এদের লসাগু নির্ণয় করতে বলেছে। এটা একটা এক্সপ্রেশন, এটা একটা এক্সপ্রেশন, বলছে এদের লসাগু নির্ণয় করো। আচ্ছা, লসাগু নির্ণয় করার আগে আমি আগে দেখি যে এই জায়গা আর এই জায়গা থেকে কিছু কমন বেরোয় কিনা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কমন পাচ্ছি, এক্স ওয়াই কমন পাচ্ছি। তাহলে এক্স ওয়াই যদি কমন পাই তাহলে ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে কি কমন পাচ্ছি, এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কমন পাচ্ছি, আর ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এবার বলছে যে এদের দুজনকার লসাগু নির্ণয় করো। দেখো, এদের দুজনকার যখন লসাগু নির্ণয় করব, এক্স ওয়াই রয়েছে এখানে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে এখানে, তাহলে আমরা সবসময় হাইয়েস্ট পাওয়ার নিয়ে কাজ করি। তাহলে আমাদের লসাগু ফলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসবে। আর এরা দুজন হচ্ছে আনকমন ফ্যাক্টর, এটা আর এটা হচ্ছে আনকমন ফ্যাক্টর, তাহলে এদের দুজন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এদের দুজন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ হয়ে গেল মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা অপশানে রয়েছে কোথায়, এটা অপশানে রয়েছে হচ্ছে অপশন ডি তে রয়েছে। কারণ দেখো, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কি আমরা কি বলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলি। তাহলে ফাইনালি আমরা অপশন ডি এরটা রাইট দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ এই পোর্শনটাকে আমরা কি বলবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে হয়ে গেল হচ্ছে এটাই লসাগু। প্রথম মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার বিয়োগফল কত। আচ্ছা, প্রথম মৌলিক সংখ্যা কি, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর প্রথম যৌগিক সংখ্যা কি, প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে 4। তাহলে এদের দুজনকার মধ্যে বলছে বিয়োগফল কত, পার্থক্য কত, মানে 2 থেকে 4 বিয়োগ করতে বলছে, তাহলে -2 হবে আনসার। ঠিক আছে, চলো নেক্সট। দুটি সংখ্যার যোগফল দেওয়া, বিয়োগফল দেওয়া, বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করতে হবে। দেখো, দুটো সংখ্যার যোগফল দেওয়া, একটা সংখ্যা এক্স যদি হয় একটা সংখ্যা ওয়াই যদি হয়, তাহলে এক্স আর ওয়াই এর যোগফল বলেছে হচ্ছে 86, আর কি বলেছে বিয়োগফল, এক্স আর ওয়াই এর যে ডিফারেন্স সেটা বলেছে কত, 4। তোমাকে বৃহত্তম সংখ্যা বের করতে বলা হয়েছে, মানে এক্স এর মান বের করতে বলা হয়েছে। তাহলে আমি কি করবো, এই দুটো ইকুয়েশনকে যদি যোগ করে তাহলে ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাবে। 2x এর মান আমরা পেয়ে যাব হচ্ছে 90, এক্স এর মান পেয়ে যাব হচ্ছে 45। এক্স এর মান 45 মান হচ্ছে, বৃহত্তম সংখ্যাটা ছিল হচ্ছে 45, মানে অপশন বি হয়ে গেল রাইট আনসার এখানে। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। সর্বাধিক কতজনের মধ্যে 341টি আপেল ও 403টি আনারস সমান ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে সর্বাধিক কতজনের মধ্যে এতগুলো আপেল এতগুলো আনারস সমান ভাগে ভাগ করা যেতে পারে সেটা বের করতে আমরা কি করব, এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করব। ঠিক আছে, এই দুটো সংখ্যার আমরা কি করব, গসাগু নির্ণয় করব। আচ্ছা, গসাগু আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায়। দুটো বড় বড় সংখ্যা আছে, চাইলে আমরা অপশন টেস্ট করতে পারতাম, তা না করে আমরা চলো ভাগ প্রক্রিয়াও, দুটো যেহেতু সংখ্যা আছে তাহলে ভাগ প্রক্রিয়া গসাগু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, জিনিসগুলো একটু রিভাইজও হয়ে যাবে তোমাদের। তাহলে এটাকে আমরা 341 দিয়ে ভাগ করলে 1 দিয়ে আসবে 341, মাইনাস করে আসছে 2, ঠিক আছে 62। নেক্সট 62 ভাজকের ঘরে যাবে, আর 341 চলে আসবে হচ্ছে ভাজ্যের ঘরে। তারপর নর্মাল যেমন ভাগ সেরকম ভাগ করতে হবে। 5 দিয়ে 5 দুগুণে 10, ঠিক আছে, আর হাতে 1, 31, বিয়োগ করে 31 আসছে, 62 মিলে গেল, আর ভাগটা 2 দিয়ে মিলে গেল। আচ্ছা, যেহেতু এই জায়গায় গিয়ে ভাগটা মিলে গেছে আর 31 দ্বারা ভাগটা মিলেছে, তাহলে এই দুটো সংখ্যার গসাগু হয়ে যাবে হচ্ছে 31। তাহলে আনসার হয়ে যাবে অপশন সি এরটা। ঠিক আছে, তাহলে সর্বাধিক 31 জনের মধ্যে এতগুলো আপেল আর এতগুলো আনারস তুমি সমান ভাগে ভাগ করতে পারবে। 6, 7, 8 ও 9 সেকেন্ড পর পর 4টে ঘন্টা বাজে, মানে এত সেকেন্ড পর পর 4টে ঘন্টা বাজতে থাকে। তাহলে ওই 4টি ঘন্টা 2 ঘন্টায় একসাথে কতবার বাজবে। আচ্ছা, আমরা কি করব, এই যে 4টে সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, এই 4টে সংখ্যার প্রথমে আমরা আগে লসাগু করে নেব। ঠিক আছে, লসাগু করে নেওয়ার পর লসাগু ফল যেটা আসবে সেটা হচ্ছে যে ওই 4টে ঘন্টা
একসাথে কত ঘন্টার ইন্টারভ্যালে বাজবে সেটা। তাহলে এই চারটে সংখ্যার যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে 6, 7, 8 আর 9 লসাগু। আচ্ছা, লসাগু আমরা যেমন এইভাবে নির্ণয় করি, তেমন আমরা ফ্যাক্টরে ভেঙেও কিন্তু লসাগু নির্ণয় করতে পারি। তো চলো আমি এইভাবেই করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখতে হয় যে চারটে সংখ্যা কিছুতেই যাচ্ছে কিনা। তো আমি দেখে নিলাম যে হ্যাঁ, চারটে সংখ্যা তো কিছুতেই যাচ্ছে না, তাহলে আমি 2 দিয়ে দুটো সংখ্যাকে নিয়ে যাচ্ছি। তারপর তিনটে সংখ্যাকেও চেক করতে হতো, দেখে নিলাম তিনটে সংখ্যাও কিছু দিয়ে একসাথে তো বিভাজ্য নয়, তাই 2 দিয়ে নিয়ে গেলাম 3, 2 দিয়ে হচ্ছে এটা 7ই থাকবে, এটা 4 হয়ে যাবে, আর এটা 9 থাকবে। আচ্ছা, এবার যাবে হচ্ছে 3 দিয়ে, তাহলে 3 দিয়ে 1, 7, 4 আর 3 তিরিক্ষে 9, আর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে লসাগু হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 3। ঠিক আছে, তো লসাগু ফলটা কত আসছে? লসাগু ফল আসছে হচ্ছে 3 দুগুণে 6, আর এখানে 12, 6 12 72, 72-এর সাথে 7 গুণ, 7 দুগুণে 14, 7 7 49, 50। তাহলে 504 সেকেন্ড। তাহলে 504 সেকেন্ডের ইন্টারভ্যালে 4টে ঘন্টা একসাথে বাজবে। আচ্ছা, 2 ঘন্টার মধ্যে আমাকে দেখতে হবে 504 সেকেন্ড কতগুলো ঢোকে। 2 ঘন্টা মানে কত সেকেন্ড? দেখো, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 2 ঘন্টা মানে হচ্ছে 7200 সেকেন্ড। ঠিক আছে, এই 7200 সেকেন্ডের মধ্যে দেখতে হবে 504 কতবার ঢুকছে। তাহলে 504 দিয়ে আমরা এটাকে ভাগ করব। এখানে কত আসছে? 2, উপর থেকে 0 নামলো। আচ্ছা, এটা তোমার যাবে পুরোপুরি 4 দিয়ে, 4 5 20, 4 দিয়ে যদি যায় তাহলে 4 4 16, 4 5 20। দেখো 14 বার ঢুকছে, এখানে একটা অবশিষ্ট থাকছে, সে অবশিষ্টটা কত আসছে দেখার প্রয়োজন নেই। তাহলে 504 যেহেতু এই সংখ্যাটার মধ্যে 14 বার ঢুকছে, তাহলে তোমরা বলবে হচ্ছে তাহলে ওই 4টি ঘন্টা, এই 2 ঘন্টার মধ্যে একসঙ্গে কতবার বাজবে? তোমরা বলবে আনসার হচ্ছে 15 বার বাজবে। ফার্স্ট বার কাউন্টিংটাকে ধরতে হয়। তো ধরলে আমরা আনসার যেটা পাবো, ভাগফল যেটা এসছে তার সাথে আমরা আরো 1 যোগ করে দেবো, যোগ করে আমরা আনসার বলবো 15 বার, মানে 4টে ঘন্টা একসাথে বাজবে এই টাইমের মধ্যে। 2 ঘন্টার মধ্যে 15 বার একসাথে বাজবে ফার্স্ট বার কাউন্টিংটাকে আমরা ধরে। ঠিক আছে, নেক্সট বলছে একটি চৌবাচ্চা এ নল দ্বারা 5 মিনিটে জলপূর্ণ হয় ও বি নল দ্বারা 10 মিনিটে খালি হয়। তাহলে 5 মিনিটে ভর্তি, 10 মিনিটে খালি। অর্ধেক জলপূর্ণ অবস্থায়, মানে চৌবাচ্চাটার অর্ধেক জলপূর্ণ রয়েছে। দুটো নলকে একসাথে যদি খুলে দিই, তাহলে এর 3/4 অংশ কতক্ষণে পূর্ণ হবে? 3/4 অংশ। দেখো, প্রথমে তা অর্ধেক ভর্তি ছিল, ঠিক আছে, চৌবাচ্চাটার অর্ধেক ভর্তি ছিল। তাহলে একটা পাইপ হচ্ছে এ 5 মিনিটে ভর্তি করে, আমি উপর দিকে আরো দিলাম 5 মিনিটে ভর্তি করে, আর একটা পাইপ বি রয়েছে, সে 10 মিনিটে খালি করে দেয়। তাহলে এফিসিয়েন্সি এ পাইপের বেশি, কারণ এ কম সময় নেয় জল ভর্তি করতে, বি বেশি সময় নেয় জল খালি করতে। তাহলে এফিসিয়েন্সি এ পাইপের বেশি। তো যাই হোক, আমরা আগে লসাগু করে নেবো, ট্যাঙ্কের ক্যাপাসিটি বের করবো। 5 আর 10 লসাগু হচ্ছে 10, আমরা ভেবে নেবো 10 লিটার ট্যাঙ্কের ক্যাপাসিটি। আচ্ছা, নেক্সট হচ্ছে এফিসিয়েন্সি। একজনের 2 এফিসিয়েন্সি পজিটিভে, একজনকার 1 এফিসিয়েন্সি নেগেটিভে। এবার শুরুতেই বলছে চৌবাচ্চার অর্ধেক ভর্তি ছিল, অর্ধেক জলপূর্ণ অবস্থায়। অর্ধেক জলপূর্ণ মানে 10 লিটারের মধ্যে 5 লিটার আগে থেকে ভর্তি ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার বলছে কতক্ষণে এর মানে পুরো চৌবাচ্চার 3/4 অংশ ভর্তি হবে। পুরো চৌবাচ্চার 3/4 অংশ মানে কত? পুরো চৌবাচ্চা 10 লিটারের, 10 লিটারের চৌবাচ্চা, তার 3/4 অংশ মানে কত? তার 3/4 অংশ মানে হচ্ছে 7.5 লিটার। তাহলে 7.5 লিটার কতক্ষণে ভর্তি হবে? 5 লিটার তো অলরেডি ভর্তি রয়েছে, 7.5 লিটার ভর্তি হতে গেলে আরো 2.5 লিটার জল, আরো 2.5 লিটার জল ট্যাঙ্কে ঢুকতে হবে। এবার এই 2.5 লিটার জল ভর্তি করবে কারা? দুজনে মিলে। দুজনে মিলে দেখো এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট পজিটিভ। তাহলে 2.5কে আমরা 1 দিয়ে ভাগ করে দেবো, দুজনে মিলে কত সময় নেবে সেটা পেয়ে যাব। তাহলে 2.5কে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2.5 মিনিট সময় নেবে। তাহলে 2.5 মিনিট সময় নেবে। ঠিক আছে, 2.5 মিনিটে হয়ে যাবে। 2.5 মিনিট মানে হচ্ছে 2 মিনিট 30 সেকেন্ড। 2.5 মিনিট মানে কি? 2 মিনিট 30 সেকেন্ড। অপশন ডি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। গেলাম নেক্সট কোশ্চেন। 5,625 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি সি এর অর্ধেক পায়। এভাবে বলা হয়েছে যে
5,625 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এক বি ও সি এর অর্ধেক পায় এবং বি পায় এ ও সি এর 1/4 অংশ। আচ্ছা, এখানে বলা হয়েছে এরকম, এ এবং বি হবে, এটা এক না, এটা এ এবং বি হবে। এ এবং বি সি এর অর্ধেক টাকা পায়, মানে এরকম বলছে এ আর বি কত পাবে, সি এর অর্ধেক টাকা, মানে সি যদি 2 টাকা পায় এ আর বি মিলিয়ে পাবে হচ্ছে 1 টাকা, এরকম বলেছে। আর তার সাথে কি বলেছে, এবং বি পায় এ ও সি এর 1/4 অংশ। এ ও সি এর 1/4 অংশ মানে হচ্ছে এ আর সি মিলিয়ে যদি 4 টাকা পায় তাহলে বি পাবে হচ্ছে 1 টাকা, এইরকম বলা হয়েছে। তো আমার মনে হচ্ছে এই ডেটা একটুখানি গন্ডগোল রয়েছে, কারণ আমি যখন রেশিও বের করতে যাব হয়তো নেগেটিভ ভ্যালু চলে আসতে পারে। তো চাইছে হচ্ছে বি অপেক্ষা এ কত টাকা বেশি পায়। চলো দেখা যাক। এখানে আমরা যদি রেশিওয়ে আসি, মানে এ বি সি এর যদি রেশিও বের করতে চাই, এ ইস টু বি ইস টু সি, বি অপেক্ষা এ কত টাকা বেশি পায়, মানে বি এর টাকাটা বের করতে হবে আর এর টাকাটা বের করতে হবে। এ বি সি এর যদি আমি রেশিও বের করতে চাই, আমি দেখতে পাচ্ছি এখানে এ বি সি এর যোগফল হচ্ছে 3 ইউনিট আর এখানে এ বি সি এর যোগফল হচ্ছে 5 ইউনিট। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, আগে এই দুটো যোগফলকে সেম বানাতে হবে। তাহলে এখানে 3 ইউনিট আছে, এখানে 5 ইউনিট আছে, তাহলে আমি কি করবো, এদিকে 5 দিয়ে গুণ করব, বোথ সাইড 5 দিয়ে গুণ, আর এদিকে বোথ সাইড আমি কি করব, 3 দিয়ে গুণ করব। ঠিক আছে, বোথ সাইড 5 দিয়ে গুণ করার পর এটা আসছে 5 আর 10, আর এটাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 3 আর 12। দেখো দুদিকেই দেখো যোগফল চলে এসছে 15, এদিকেও দেখো যোগফল 15 চলে এসছে, এবিসি এর যোগফল 15, এদিকে দেখো এবিসি এর যোগফল কত চলে এসছে, 15 চলে এসছে। তো এখান থেকে আমরা কি কি বলতে পারবো, এখান থেকে বলতে পারবো যে সি এর ভ্যালু হচ্ছে 10, সি এর ভ্যালু 10। আচ্ছা, সি এর ভ্যালু যদি 10 হয় তাহলে এর ভ্যালুকে 2 হতে হবে, কারণ 10 আর 2 যোগ করে আসছে হচ্ছে 12, আর বি এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, বি এর ভ্যালু যদি 3 হয়, এর ভ্যালু তো আমরা ধরেইছিলাম 2, হ্যাঁ, তাহলে সব ঠিকঠাকই ভ্যালু রয়েছে এখানে, তাহলে কোনো রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা রেশিও পেয়ে গেলাম 2:3:10। ঠিক আছে, এ বি সি এর রেশিও পেয়ে গেলাম 2:3:10। এবার এখানে বলা হয়েছে বি অপেক্ষা এ কত টাকা বেশি পায়, বি অপেক্ষা এ। আচ্ছা, বি অপেক্ষা এ কত টাকা বেশি পায় কথাটা হবে না, কারণ বি অপেক্ষা এ কিন্তু কম পায়, 1 ইউনিট কম পায়, তাহলে কম পায় হবে। তো যাই হোক, আমাদের দুটো ডিফারেন্সটা বের করতে হবে। তো আমরা বের করব কি করে, 5,625 ইন্টু এ বি এর থেকে কত ইউনিট কম পায়, 1 ইউনিট, সেটা উপরে গেল, আর নিচে লিখবো হচ্ছে তিনটেরই যোগফল, তিনটের যোগফল হচ্ছে কত, 15। এবার আমরা এটাকে ক্যালকুলেট করে নেবো। তাহলে এই সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আনসার আমার। তাহলে কত আসছে, 3 15 45, তো 3 দিয়ে তো প্রথমে 4 15 60 তো হবে না, 3 দিয়ে যাচ্ছে, তো অপশনের মধ্যে 3 দিয়ে কিছু নেই, তাহলে এখানে হয়তো অপশনেও কিছু গন্ডগোল রয়েছে, এখানে কোনো গন্ডগোল থাকার জন্য এই ঘটনাটা হলো। তো যাই হোক, কত আসছে দেখা যাক, 3 15 কত, 45, 5 আর 5 10, হ্যাঁ এটা মিলবে। 7 15 হচ্ছে 105, 75, 5 15 75, মানে 375 টাকা হবে হচ্ছে রাইট আনসার। তো এখানে নেই 375 টাকা, তো কোনো একটা আমি অপশন এখানে এই জুড়ে দিচ্ছি, 375 টাকা। ঠিক আছে, 375 টাকা হবে হচ্ছে রাইট আনসার। কোশ্চেন ঠিক আছে, কোশ্চেন নিয়ে কোনো প্রবলেম নেই, খালি এই জায়গায় কি হবে, বি অপেক্ষা এ কত টাকা বেশি পায় হবে না, এটা কত টাকা কি হয়, কম পায় হবে। ঠিক আছে, আর রাইট আনসার হয়ে যাবে হচ্ছে 375 টাকা। নেক্সট কোশ্চেনে মুভ করি আমরা। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 13-র 3 গুণ ছিল। তার মানে ব্যাপারটা এটা বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের 13-র 3 গুণ ছিল, মানে হচ্ছে পিতার বয়স 13 ইউনিট হলে পুত্রের বয়স হচ্ছে 3 ইউনিট, এরকম বলা হচ্ছে। এটা 10 বছর আগের রেশিও। 10 বছর পর মানে কিন্তু বর্তমান থেকে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 17-র 7 গুণ হবে, তার মানে পিতার বয়স 17 ইউনিট হলে পুত্রের বয়স হবে হচ্ছে 7 ইউনিট। তাহলে আমি চলো লিখে ফেলি এখানে, পিতার পুত্র 13 আর 3, এটা হচ্ছে 10 বছর আগে, আর বর্তমান থেকে পেরিয়ে আরো যদি 10 বছর পরে যাই, 10 বছর পর, 10 বছর পর তাদের অনুপাতটা কেমন হবে, বলছে যে পিতার বয়স কত হবে, পুত্রের বয়সের 17-র 7 গুণ, তার মানে পিতা 17 হলে পুত্র হবে হচ্ছে 7। এখন দেখো বয়সের প্রবলেমে যেটা আমরা দেখতে পাই
যে দুজনের মধ্যে বয়সের পার্থক্য কখনো কিন্তু চেঞ্জ হয় না। পিতার পুত্রের বয়সের মধ্যে পার্থক্য তুমি দেখে নাও এখানে 10 ইউনিটের, আর এখানেও দেখো পিতা পুত্রের মধ্যে বয়সের পার্থক্য আছে হচ্ছে 10 ইউনিটের। তাহলে রেশিওতে কোনো রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না। 10 বছর আগে থেকে যখন আমরা বর্তমানকে পেরিয়ে 10 বছর পরে যাব, তখন প্রত্যেকের বয়স কিন্তু 20 বছর করে বাড়বে। আর এখানে দেখো পিতার বয়স বেড়েছে 4 ইউনিট বা পুত্রের বয়স বেড়েছে হচ্ছে 4 ইউনিট। তাহলে বলতেই পারা যায় এখানে 4 ইউনিটের মানটাই হচ্ছে 20 বছর। তাহলে 4 ইউনিট মানেই হচ্ছে 20 বছর। আচ্ছা, 4 ইউনিট মানে যদি 20 বছর হয়, আমি যদি 13 ইউনিটের মান বের করি তাহলে 10 বছর আগে পিতার মান পাবো। আমি যদি 3 ইউনিট মানে বের করি তাহলে 10 বছর আগে পুত্রের মান পাবো। আমি যদি 17 ইউনিট মানে বের করি তাহলে 10 বছর পরে পিতার মান পাবো। আর যদি আমি 7 ইউনিট মানে বের করি তাহলে 10 বছর পরে পুত্রের বয়স পাবো। এখানে কি বলা হয়েছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। তাহলে এক কাজ করি, আমি 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি বের করে নিই। 10 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি, দেখো এখানে রেশিওতে আমরা দেখতে পাচ্ছি 16 ইউনিট। তাহলে 16 ইউনিটের মান কত হবে সেটা আগে বের করে নিই। তাহলে 4 গুণ আছে, 4 গুণ করে আমরা 80 বছর লিখে নিচ্ছি। আচ্ছা, 80 বছরটা হচ্ছে 10 বছর আগে পিতার পুত্রের বয়সের সমষ্টি। তাহলে যখন আমরা বর্তমানে ঢুকবো তখন পিতার বয়সও 10 বছর বাড়বে আর পুত্রের বয়সও 10 বছর বাড়বে। তাহলে অল টোটাল 20 বছর যদি বাড়ে তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে 100 বছর। কারণ 10 বছর পর পিতার বয়স 10 বছর এবং পুত্রের বয়স 10 বছর বাড়বে, বেড়ে এটার সঙ্গে 20 বছর যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে আনসার হয়ে যাবে কত বছর, 100 বছর। নেক্সট কোশ্চেন, 11টা সংখ্যার গড় দিয়ে দিয়েছে 10.9। যদি প্রথম 6টা সংখ্যার গড় 10.5 এবং শেষ 6টি সংখ্যার গড় যদি 11.6 হয়, তাহলে ষষ্ঠ সংখ্যাটা কত হবে। তাহলে এই টাইপের কোশ্চেন করতে আমরা কি করি, এই 6টা সংখ্যার টোটাল আর এই 6টা সংখ্যার টোটালকে আমরা কি করি, অ্যাড করি। অ্যাড করে এই 11টা সংখ্যার টোটালকে মাইনাস করি, তাহলে ষষ্ঠ সংখ্যাটা পাওয়া যায়। কি বললাম, এই 6টা সংখ্যার যা টোটাল, 6টা সংখ্যার টোটাল আমরা কি করে বের করবো, 6 এর সঙ্গে 10.5 গুণ করে। আর এই 6টা সংখ্যার টোটাল আমরা কি করে বের করবে, 6 এর সঙ্গে 11.5 বলছি, এটা তোমার হবে হচ্ছে 11.4 গুণ করে। তাহলে ওই দুটোকে আমরা কি করব, যোগ করব। টোটাল আমরা কি করব, আরো অ্যাড করব। অ্যাড করার পর 12টা সংখ্যার টোটাল পাবো। সেই 12টা সংখ্যার টোটাল থেকে 11টা সংখ্যার টোটালকে যদি আমরা সরিয়ে দিই তাহলে সেই ষষ্ঠ সংখ্যাটা তুমি পাবে। তাহলে চলো আগে আমি ক্যালকুলেট করছি। তাহলে 6 এর সাথে গুণ করতে হবে কত, 10.5 প্লাস আবার 6 এর সাথে গুণ করতে হবে কত, 11.4। দুটোকে একসাথে গুণ করে নেওয়া যেতে পারে। সেখান থেকে মাইনাস করতে হবে কত, 11 ইন্টু 10.9। ঠিক আছে। আচ্ছা, এখানে তুমি ইউনিট ডিজিট দেখেও আনসার বের করতে পারো। ইউনিট ডিজিট দেখেও আনসার তোমরা বের করতে পারবে, কেননা এখানে ইউনিট ডিজিট গুলো সব আলাদা আলাদা রয়েছে, কোনো জায়গায় একই নেই। তাহলে কি আনসার আসবে সেটা তোমরা ইউনিট ডিজিট দেখে আনসার পেয়ে যাবে। তাহলে এখানে ইউনিট ডিজিট হবে কত, 0, প্লাস এখানে ইউনিট ডিজিট কত হবে, 4 6 24 4, মানে এখানে ইউনিট ডিজিটটা 4, সেখান থেকে আরো মাইনাস কত হচ্ছে 9। তাহলে 4কে আমরা 14 ভেবে নেবো যখন বিয়োগ করব, কারণ এটা তো বড় সংখ্যা আসবে। 14 থেকে 9 বিয়োগ করলে শেষে কত আসবে, 5 আসবে। ঠিক আছে, তাহলে আনসার হয়ে যাবে 11.5। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তোমরা ক্যালকুলেট করে নেবে, ক্যালকুলেট করলে কত আসবে, 11.5। ঠিক আছে। নেক্সট, এক ব্যক্তি একটি রেডিও বাজার দামের 20% কমে কিনলো, মানে 100 টাকা যদি বাজার দাম হয় সে 80 টাকায় কিনেছে। সে 80তে কিনেছে, মানে 80টা হচ্ছে তার কাছে সিপি। এবার সে বাজার দামের ওপর 20% বেশিতে বিক্রি করছে। বাজার দাম তো 100, তার থেকে 20% বেশিতে বিক্রি করছে, মানে সে বিক্রি করছে হচ্ছে 120-তে। তাহলে তার কত শতাংশ লাভ হলো। এখানে আমি লাভের হার পেয়ে যাব। তো লাভের হার বের করতে আমাকে কত টাকা লাভ সেটা আগে বের করতে হবে। 40 টাকা লাভ আছে। কার উপর লাভের হার হিসাব হয়, সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে নিচে হবে 80, তার সাথে গুণ হবে হচ্ছে 100। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার 50% প্রফিট আসছে। ঠিক আছে, 50% প্রফিট আসছে। অপশন এ হয়ে গেল হচ্ছে রাইট আনসার। আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। এরকম টাইপেরই সিম্পল প্রশ্ন কিন্তু দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, সমহারে 300 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে এত টাকা হলে সুদের হারটা কত ছিল। তার মানে দেখো সুদের হারটা তো একই ছিল। তাহলে সুদের হার আমি যদি ধরি R%, তাহলে এখানে টোটাল সুদ দিয়ে দিয়েছে 150 টাকা। তাহলে কি আমি এরকম লিখতে পারি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে R ইন্টু টি বাই 100। এখান থেকে একটা সুদ পাবো, প্লাস এখান থেকে একটা সুদ পাবো 600 ইন্টু R ইন্টু 3/100। এখান থেকে একটা সুদ পাবো। সেই সুদ দুটোকে যোগ করলে আমরা পাবো হচ্ছে 150 টাকা। ঠিক আছে, সুদ দুটোকে যোগ করলে আমরা পাবো কত টাকা, 150 টাকা। তাহলে এখান থেকে কত আসছে, 12 আর 100
আর এই দুটো শূন্য কেটে যাবে, এখানেও তাই, 3 6 18, এটা প্লাস 18 আর ইকুয়াল টু হচ্ছে 150। তো দুটো অ্যাড করলে আসছে হচ্ছে 30 আর, 30 আর এর ভ্যালু যদি 150 হয় তাহলে আর এর ভ্যালু হয়ে যাবে কত, 5। তার মানে রেট অফ ইন্টারেস্টটা ছিল হচ্ছে 5%, অপশন বি একটা। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট রয়েছে তোমাদের। তো আজকে আমরা 20টা কোশ্চেন সলভ করলাম। তো নেক্সট আরো কিছু ভিডিও রয়েছে ম্যাথসের ওপর। তো ততক্ষণ থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।